গতকাল রাত্রিটা আমরা কাটিয়েছিলাম সুন্দর কৌশানীতে, আর আজ সকালে ঘুম ভাঙতেই শুরু হলো আমাদের নতুন এক অ্যাডভেঞ্চার। আজ আমরা রওনা দিচ্ছি কৌশানী থেকে রানীক্ষেতের পথে, এক অসাধারণ পাহাড়ি রোড ট্রিপ। ভাবতে পারছো, চারিদিকে শুধু সবুজ পাহাড়, লম্বা পাইন গাছ, মাঝে মাঝে এরকম সবুজ ক্ষেত, আর তারই মাঝখান দিয়ে চলেছে এই পুরো রাস্তাটা। এই জার্নিটা শুধু একটা জায়গা থেকে আরেক জায়গা যাওয়া নয়, এটি একটি অনুভূতি। প্রতিটা মোড়ে নতুন নতুন ভিউ, নতুন সারপ্রাইজ। রানীক্ষেতে পৌঁছে আমাদের প্রথম গন্তব্য ছিল বিখ্যাত রানীক্ষেত গলফ কোর্স, এশিয়ার অন্যতম উচ্চতম গলফ। চারিদিকে এত সুন্দর সবুজ আর শান্ত পরিবেশ, একেবারে মনটা ফ্রেশ হয়ে যায়। এরপর আমরা এলাম হুমায়ুন রেজিমেন্ট মিউজিয়ামে, যেখানে ভারতীয় সেনাবাহিনীর বীরত্ব আর ইতিহাস দেখে সত্যি গর্বে বুকটা ভরে গেল। এরপর আমাদের পরবর্তী গন্তব্য ছিল ঝুলা দেবী টেম্পল। এটি একটি শান্ত আর পবিত্র জায়গা, যেখানে হাজার হাজার ঘন্টা বাঁধা আছে, আর প্রতিটা ঘন্টার সঙ্গে জড়িয়ে আছে মানুষের বিশ্বাস আর ইতিহাস। এত ঘোরাঘুরির পর খিদে তো লাগবেই, তাই আমরা এলাম একটি দারুণ মাউন্টেন ভিউওয়ালা রেস্টুরেন্টে, যেখানে বসে বসে লাঞ্চ করতে করতে চারিদিকের শুধু প্রকৃতির অপরূপ সৌন্দর্য। এরপর আমরা চেখে দেখলাম হুমায়ুন স্পেশাল মিষ্টি, যেটি খেতে কিন্তু অসাধারণ ছিল। আর এইভাবেই প্রকৃতি, ইতিহাস আর আধ্যাত্মিকতা আর খাবারের মিশেলে ভরা এই দিনটা ছিল আমাদের উত্তরাখণ্ড ট্রিপের একদম পারফেক্ট সমাপ্তি। গুড মর্নিং ফ্রম কৌশানী। আজকের হচ্ছে অন্তিম দিন কুমাউন ভ্রমণে। আর গতকাল আমরা এই হোটেলে এসে পৌঁছেছিলাম। তো গতকাল তো কিছুই ভিউ দেখতে পাইনি, শুধু টিম করে একটু আলো দেখা যাচ্ছিল পাহাড়ে। তো আজকে সকালে এই পাহাড়ের ভিউটা দুর্দান্ত ছিল। তো একদম আর্লি মর্নিং তো উঠতে পারিনি, পারলে আরো ভালো হতো। তবে এখনো যা ভিউ আছে, এত সুন্দর লাগছে না দেখতে, মানে একদম চোখ জুড়িয়ে যাচ্ছে। মানে এরকম একটা জায়গায় এসে এরকম ব্যালকনিতে বসে এক কাপ হাতে চা আর সামনে পাহাড়, আর কি চাই। তো চলো, আপাতত এখন আমাদের এই হোটেলটাও ছাড়বার সময় হয়ে গিয়েছে। এটাই সব থেকে দুঃখের কথা, আর কিছু নয়। এবার আমরা এখান থেকে চলে যাব। মানে আজকে আমাদের বিকেলের ট্রেন রয়েছে, সন্ধেবেলা, বিকেল তো নয়, সন্ধেই হয়ে যাবে, কাঠগোদাম থেকে দিল্লি পর্যন্ত রানীক্ষেত এক্সপ্রেস। আপাতত এখন আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এখান থেকে এখন আমরা গাড়িতে করে উঠবো। তবে যাওয়ার পথে যদি কয়েকটা স্পট বাকি থাকে বা আর কিছু দেখবার থাকে, দেখে টেকে বিকেল পর্যন্ত আমরা কাঠগোদাম স্টেশনে ঢুকে যাব। সকালের প্রথম আলোয় ঘুম ভাঙতেই আমরা চলে এলাম আমাদের হোটেলের বারান্দায়, আর সামনে যে দৃশ্যটা দেখলাম সেটা ভাষায় বোঝানো সত্যি কঠিন। আমরা এখন আছি আনন্দ হোমস্টেতে, আর এখানকার বারান্দা থেকেই দেখা যাচ্ছে হিমালয়ের অপূর্ব সৌন্দর্য। দূরে সাদা বরফে ঢাকা পাহাড়গুলো যেন অসাধারণ দেখাচ্ছে। এখান থেকে পরিষ্কার দেখা যাচ্ছে বিখ্যাত নন্দা দেবী ত্রিশূল আর পঞ্চচূলি পর্বত শ্রেণী, যেন প্রকৃতি নিজেই একটি বিশাল পেন্টিং এঁকে রেখেছে। এই নিস্তব্ধতা, এই ঠান্ডা হাওয়া আর পাখির মিষ্টি ডাক, সব মিলিয়ে একদম স্বর্গের মতন অনুভূতি হচ্ছে। আর এখানে দাঁড়িয়ে মনে হচ্ছে শহরের সব ব্যস্ততা আর চিন্তা যেন কোথায় হারিয়ে গিয়েছে। হাতে এক কাপ চা আর এই ভিউ উপভোগ করার মজা একদম আলাদা। প্রতিটা মুহূর্ত যেন মনে গেঁথে রয়ে গিয়েছে। সত্যি বলতে কৌশানীকে মিনি সুইজারল্যান্ড অফ ইন্ডিয়া বলা হয় কেন, সেটা আজ নিজের চোখে না দেখলে বোঝাই যেত না। আর এইরকম একটা সকাল দিয়ে দিন শুরু করা, এটা একটা শুধু ট্রিপই নয়, যেন একটি অনুভূতি। যদি কখনো সুযোগ পাও, তাহলে কৌশানীতে এসে এই ভিউটা অবশ্যই একবার উপভোগ করে যেও, কারণ এই সৌন্দর্য শুধু ক্যামেরায় ধরা পড়ে না, এটিকে অনুভব করতে হয়। আর কৌশানীতে এসে অ্যাটলিস্ট 2 দিন থেকে যেও, কারণ আমাদের মতনই একদিনে এত সুন্দর ভিউটা মানে ঠিক পোষালো না। আরো একটা দিন হলে খুব ভালো হতো।
অসাধারণ সকালটা উপভোগ করার পর আমরা বিদায় নিলাম আমাদের এই আনন্দ হোমস্টে থেকে। মনে একটু খারাপ লাগছিল, কিন্তু সামনে অপেক্ষা করছিল নতুন এক যাত্রা রানীক্ষেত। যাওয়ার পথে আমরা হঠাৎই দেখলাম একটি ছোট্ট পাহাড়ি মন্দিরে, এখানে আজকের হচ্ছে নবরাত্রির 7ম দিন, তাই ভক্তদের জন্য প্রসাদ হিসেবে পুরি আর সবজি বিতরণ করা হচ্ছে। আমরাও থেমে গেলাম আর সকালে জলখাবার হিসেবে এই প্রসাদটি গ্রহণ করলাম। সাধারণ পুরি সবজি হলেও এই পবিত্র পরিবেশে খাওয়ার অভিজ্ঞতাটাই ছিল একদম অন্যরকম। এরপরে খাওয়া দাওয়া শেষে আমরা আবারও রওনা দিলাম আমাদের গন্তব্যের দিকে। আমরা রওনা দিলাম কৌশানী থেকে রানীক্ষেতের পথে। তবে পাহাড়ি রাস্তা, ঠান্ডা হাওয়া আর চারিপাশের অপূর্ব প্রকৃতি আমাদের এই যাত্রাটিকে আরো সুন্দর করে তুলেছে। আমরা এখন আছি বর্তমানে কৌশানীর পথে। এখনো রানীক্ষেত পৌঁছাতে অনেক বাকি, তবে এই রাস্তাটি একদম স্বপ্নের মতো। পাহাড়ি আঁকাপাকা রাস্তা ধরে এগোতে এগোতে চারিপাশে যে দৃশ্যটা দেখছি সেটা সত্যি মন ছুঁয়ে যাওয়ার মতো। একদিকে উঁচু সবুজ পাহাড় আর অন্যদিকে সবুজ ক্ষেত, সব মিলিয়ে এক অপূর্ব প্রকৃতির ক্যানভাস। এখন চোখের সামনে যেই প্রকৃতির দৃশ্যটা দেখছি, এটা সত্যি বলতে বলে বোঝাবার মতন আমার কাছে কোনো ভাষাই নেই। এত সুন্দর দৃশ্য, সত্যি এইখানে না এলে এই জায়গাটিকে যে কেন মিনি সুইজারল্যান্ড অফ ইন্ডিয়া বলে সেটা জানতামই না। সত্যি বলতে এই রোড ট্রিপটা শুধু একটি যাত্রা নয়, এটি একটি অনুভূতি যেটা মনে অনেক দিন ধরে থেকে যাবে। যেতে যেতে পথে দারুণ একটা সিন দেখে বা একটা ল্যান্ডস্কেপ দেখে আমরা দাঁড়িয়ে পড়েছি। চারিদিকে ক্ষেত আর পিছনে পাহাড়, ভিউটা অসাধারণ। মানে এই ভিউ দেখে না দাঁড়িয়ে থাকা যায় না, এখানে দাঁড়িয়ে কয়েকটা ছবি তুলেই যাওয়া। এই জায়গায় দাঁড়িয়ে দূর থেকে দেখতে যেন একেবারে প্রকৃতির আঁকা কোনো ছবি মনে হচ্ছে। আর সবচেয়ে সুন্দর লাগছে এই চারিপাশে গমের ক্ষেত, মাঝখান দিয়ে সরু সরু রাস্তা, যেন প্রকৃতির বুক চিরে এগিয়ে চলেছি আমরা। এখানে নেমে চারিপাশটা কিছুক্ষণ অনুভব করার চেষ্টা করলাম। হালকা ঠান্ডা হাওয়া, চারিদিকে নীরবতা আর শুধু পাখির ডাক, যেন এক অদ্ভুত শান্তি ছড়িয়েছিল পুরো জায়গাটায়। আর যখন গমের ক্ষেতগুলো হাওয়ার সঙ্গে দুলছিল, সেই দৃশ্যটাই এতটাই মেসমেরাইজিং ছিল যে মনে হচ্ছিল সময়টা যেন একটু থেমে যাবে। আর এরকম কিছু মুহূর্তই তো আমাদের এই ট্রিপটিকে আরো স্পেশাল করে তোলে। এই সুন্দর অনুভূতি নিয়ে এবারও আমরা আবার রওনা দিলাম, কারণ আমাদেরকে যেতে হবে সামনে। আমাদের অপেক্ষা করছে নতুন গন্তব্য রানীক্ষেত। অবশেষে প্রায় সকাল ওই 10টা থেকে 11টা নাগাদ আমরা এসে পৌঁছালাম রানীক্ষেতে। পাহাড়ের কোলে অবস্থিত এই ছোট্ট শান্ত শহরটা প্রথম দেখাতেই মনটা ভরে দিল। রানীক্ষেতে পৌঁছে আমাদের প্রথম গন্তব্যটি ছিল একটি ছোট্ট পাহাড়ি মন্দির, যেটি ছিল পাহাড়ের চূড়ায় একটু হিল টপের উপরে। চারিপাশে একদম নিরিবিলি আর শান্ত পরিবেশ। মন্দিরে পৌঁছাতে একটু উপরে উঠতে হয়, কিন্তু যতই উপরের দিকে উঠছিলাম ততই চারিপাশের দৃশ্যটা আরো বেশি সুন্দর হয়ে উঠছিল।
আর এখানে উপরে পৌঁছে যেটা দেখলাম সেটা সত্যি অসাধারণ। চারিদিকে বিস্তীর্ণ পাহাড়, নিচে সবুজ ভ্যালি আর সেই শান্ত পরিবেশ, একেবারে মন ছুঁয়ে যাওয়ার মতো। মন্দিরের ভেতরটা একদম শান্ত আর পবিত্র পরিবেশ। মন্দিরের ভেতরে কোনো রকম ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাউড নেই, কিন্তু বাইরেটাও এতটাই সুন্দর, সেইটাই দেখে মন বুক সবই ভরে যাবে। আমরা আছি এখন রানীক্ষেতে, আর রানীক্ষেতে প্রথম যে স্পটটি এসেছি এটি হচ্ছে দুর্গা কালী মন্দির। ভেতরে মা কালী, মা দুর্গা আর শিবলিঙ্গ রয়েছে। এছাড়াও অন্যান্য ছোট ছোট দেবদেবীর বিগ্রহ রয়েছে। মন্দিরটা ছোটোর মধ্যে হলেও বেশ সুন্দর জায়গাটা, চারিপাশটা এরকম পাইন গাছে ঘেরা, তারপরে পাহাড়ের উপরে মন্দিরটা। তবে যাওয়ার পথটা বেশ সুন্দর, মানে সিঁড়ির ধাপ করা রয়েছে, তো অসুবিধা হবে না। একটুখানি জাস্ট ওই 2 থেকে 3 মিনিট লাগবে উঠতে, মন্দিরে উঠতে নিচে থেকে, রাস্তা থেকে। তবে দারুণ, অসাধারণ ভিউ এখান থেকেও। এখানে ছবিও দারুণ দারুণ উঠেছে। ये पहाड़ी नींबू है ना आपका? क्या क्या बोलते हैं इसको? पहाड़ी नींबू। हाँ, क्या नाम कुछ तो पहाड़ी नींबू ही बोलते हैं। कितना बड़ा हे লেবু সাইজটা দেখেছো? মন্দির থেকে নিচে নেমেই এই কাকুর কাছে আমরা প্রত্যেকে 1 গ্লাস করে লেমন সোডা খেলাম, যেটি 40 টাকা গ্লাস নিয়েছিল। তবে খেতে অসাধারণ হয়েছিল, একদম টাটকা, রিফ্রেশিং। এই রোদের সময় এই রিফ্রেশমেন্টটাই দরকার ছিল আমাদের। পাহাড়ি ঠান্ডা হাওয়ার মধ্যে এই লেবুর সোডাটা যেন একেবারে অন্যরকম রিফ্রেশিং লাগছিল। লম্বা জার্নির ক্লান্তি এক নিমেষেই দূর হয়ে গিয়েছিল। ফ্রেশ হয়ে আবারও আমরা রওনা দিলাম আমাদের পরবর্তী গন্তব্যের দিকে। এটি হচ্ছে রানীক্ষেতের বিখ্যাত গলফ কোর্স। প্রথম দেখাতেই জায়গাটার সৌন্দর্য যেন মনটা একেবারে ভরে দিল। এই গলফ কোর্সটি রানীক্ষেত শহরের খুব কাছেই উপত্যকার মাঝে অবস্থিত। চারিদিকে সবুজ পাহাড় আর পাইন গাছ দিয়ে ঘেরা এই জায়গাটা একেবারে পোস্টকার্ডের ছবির মতন। তোমরা জানলে অবাক হবে, এটি কিন্তু এশিয়ার অন্যতম উচ্চতম গলফ কোর্সগুলির মধ্যে একটি। প্রায় 6000 ফুট উচ্চতায় অবস্থিত এই বিশাল সবুজ মাঠটি সত্যি অসাধারণ। এই গলফ কোর্সটি ইউপাট গলফ কোর্স নামেও পরিচিত। এখানকার বিস্তীর্ণ সবুজ লন আর পারফেক্টলি মেনটেন্ড মাঠ দেখলেই বোঝা যায় কত যত্ন নিয়ে এটাকে রক্ষা করা হয়। এর ইতিহাসও বেশ পুরনো। ব্রিটিশ আমলে যখন রানীক্ষেত ছিল একটি গুরুত্বপূর্ণ ক্যান্টনমেন্ট এরিয়া, তখনই এই গলফ কোর্সটি তৈরি করা হয়। আজও এই জায়গাটি ইন্ডিয়ান আর্মির তত্ত্বাবধানে খুব সুন্দরভাবে মেনটেন করা হয়। এখানে ঢুকতেই এক ধরনের ডিসিপ্লিন আর ক্লিনিনেস চোখে পড়ে। এখানে দাঁড়িয়ে মনে হচ্ছিল যেন আমরা কোনো বিদেশি লোকেশনে চলে এসেছি। এতটাই সুন্দর আর ওয়েল মেনটেন এই জায়গাটা। তার উপরে মাঝে মাঝে ঠান্ডা বাতাস আর এই রোদের ঝিলিক সব মিলিয়ে অসাধারণ। এই ট্রেন কোন দিকে চলে গেল? কাঠগোদাম পৌঁছে গেল তো ট্রেন। আবার ব্যাক করো। এত সুন্দর একটা লোকেশনে এসে বাচ্চারা এখানে খেলাধুলো আর নাচানাচি শুরু করে দিল। আসল আনন্দটা তো ওরাই উপভোগ করছে এখানে এসে।
এরপর আমরা রওনা দিলাম আমাদের পরবর্তী গন্তব্যের দিকে। তবে যাওয়ার পথে আমাদের যে ড্রাইভার দাদা ছিলেন উনি বললেন আমাদের একটি খুবই কম পরিচিত কিন্তু একটি বিশেষ জায়গায় নিয়ে যাবেন। তো আপাতত আমরা ওইটারই অপেক্ষায় আছি যে কোথায় এখন যাব। অবশেষে আমরা এসে পৌঁছালাম। জায়গাটার নাম পরে বলছি, আগে চারিপাশে ভিউটা শুধু তোমরা দেখো। এখান থেকে মাউন্টেন ভিউ আর চারিপাশে ভিউটা অসাধারণ ছিল। এটি আসলে একটি মন্দির, শ্রী মনকামেশ্বর টেম্পল। এটি কুমাও রেজিমেন্ট সেন্টারের ভেতরে অবস্থিত। সুন্দর এবং একটি শান্ত মন্দির। এটি কিন্তু টুরিস্টদের মধ্যে এতটাও জনপ্রিয় নয়, তবে জায়গাটি খুবই সুন্দর। এরপর আমরা এসে পৌঁছালাম হুমায়ুন রেজিমেন্ট মিউজিয়ামে। এই জায়গাটা শুধু একটি মিউজিয়াম নয়, এটি ভারতীয় সেনাবাহিনীর বীরত্ব, ত্যাগ আর গৌরবের এক অসাধারণ প্রতীক। এই মিউজিয়ামটি মূলত হুমায়ুন রেজিমেন্টের ইতিহাসকে তুলে ধরার জন্য তৈরি করা হয়েছে, যা ভারতীয় সেনাবাহিনীর অন্যতম গুরুত্বপূর্ণ এবং প্রাচীন রেজিমেন্টগুলির মধ্যে একটি। এখানে ভিতরে ঢুকতেই চোখে পড়ে বিভিন্ন পুরনো অস্ত্র, বন্দুক, ইউনিফর্ম, মেডেল আর যুদ্ধের স্মৃতি। প্রতিটা জিনিস যেন এক একটা গল্প বলছে, সাহসের, আত্মত্যাগের আর দেশের প্রতি ভালোবাসার গল্প। এখানে বিভিন্ন যুদ্ধের ছবি ও ডকুমেন্টস রাখা আছে। বিশেষ করে স্বাধীনতার পর ভারতে যে বড় বড় যুদ্ধগুলি হয়েছে তার অনেক গুরুত্বপূর্ণ তথ্য এখানে সংরক্ষিত রয়েছে। হুমায়ুন রেজিমেন্টের সৈন্যরা দেশের জন্য কতটা আত্মত্যাগ করেছেন সেটা এখানে এসে খুব কাছ থেকে অনুভব করা যায়। অনেক বীর সেনার নাম, তাদের অবদান সবকিছু খুব সুন্দরভাবে এখানে তুলে ধরা হয়েছে। এই মিউজিয়ামে সবচেয়ে বিশেষ দিক হলো এখানে শুধু যে তোমরা চোখে দেখবে তা নয়, এখানে তোমরা ইতিহাসটাকেও অনুভব করতে পারবে। চারিদিকে একদম শান্ত পরিবেশ, আর সেই পরিবেশের মধ্যে দাঁড়িয়ে মনে হচ্ছিল আমরা যেন সেই সময়ের মধ্যেই ফিরে গিয়েছি। এখানে এসে সত্যি মনে একটা গর্বের অনুভূতি তৈরি হচ্ছে। আমাদের দেশের সেনারা কত কষ্ট আর ত্যাগের মাধ্যমে আমাদের নিরাপত্তা নিশ্চিত করেন সেটা উপলব্ধি করা যায় এখানে এসে। বিশেষ করে যারা হিস্ট্রি বা আর্মি লাইফ নিয়ে আগ্রহী তাদের জন্য এই জায়গাটা একদম মাস্ট ভিজিট। এখানে আর্মি লাইফের ছাড়াও এখানকার যে হুমায়ুন যে ট্রেডিশনাল ওনাদের পোশাক আশাক, বেশভূষা, ওনাদের খাবার, মিষ্টি, সে সবকিছুই কিন্তু এখানে খুব সুন্দরভাবে রাখা রয়েছে। কিছু জায়গায় এখানে নাগাল্যান্ডের ট্রেডিশনও দেখতে পাচ্ছি। যাই হোক, মানে নাগাল্যান্ডেরও কিছু কিছু জিনিস রেখেছেন ইনারা দেখার জন্য। তো এটি হচ্ছে হুমায়ুনের বিখ্যাত মিষ্টি। 4 রকমের এখানে মিষ্টি রয়েছে, নামগুলিও লেখাই রয়েছে অলরেডি। আর এটি হচ্ছে হুমায়ুনের এনাদের ট্রেডিশনাল যে ড্রেস বা যেটা পোশাক আশাক যেটা বলতে পারো তোমরা। আমরা বেশ অনেকটাই সময় নিয়ে পুরো মিউজিয়ামটা ঘুরে দেখলাম। প্রতিটা জিনিস মন দিয়ে দেখার চেষ্টা করলাম আর বোঝার চেষ্টা করলাম। শেষে যখন বেরিয়ে এলাম তখন কিছু স্মৃতি সঙ্গে নিয়ে এলাম, সম্মান আর গর্বের অনুভূতি নিয়ে। বর্তমানে আমরা এখন আছি রানীক্ষেতের কুমাও রেজিমেন্টের মিউজিয়ামে। এই মিউজিয়ামটা ভেতরটা খুবই সুন্দর। আমরা ভেতরে গিয়েছিলাম, ভেতরটা দেখে এসেছি, খুবই সুন্দর। এখানে ঢুকতে কিন্তু এন্ট্রি ফিস লাগে 30 টাকা বড়দের জন্য, যেটা ফুল টিকিট, আর বাচ্চাদের জন্য 20 টাকা হাফ টিকিট যেটা। তো এখানে এলে, এই রানীক্ষেতে এলে এই জায়গাটা অবশ্যই তোমরা দেখে যেও, খুব ভালো লাগে। মিউজিয়ামের সেই গর্বের অনুভূতি নিয়ে এবার আমরা চলে এলাম রানীক্ষেতের অন্যতম জনপ্রিয় আধ্যাত্মিক স্থান ঝুলা দেবী মন্দিরে। এই মন্দিরটি দেবী দুর্গার এক রূপ ঝুলা দেবীকে উৎসর্গ করা।
এবং এই জায়গাটি বহু বছর ধরে ভক্তদের কাছে অত্যন্ত পবিত্র বলে বিবেচিত। এই মন্দিরের ইতিহাস প্রায় 700 বছরেরও পুরনো। লোককথা অনুযায়ী আগে এই অঞ্চলটি ছিল ঘন জঙ্গলে ভরা, আর সেখানে বন্য প্রাণীদের আক্রমণ থেকে বাঁচার জন্য স্থানীয় গ্রামবাসীরা দেবীর কাছে প্রার্থনা করতেন। তখনই এক সাধু স্বপ্নে দেবীর নির্দেশ পান এবং সেই নির্দেশ অনুযায়ী এই মন্দির প্রতিষ্ঠা করা হয়। তারপর থেকে ধীরে ধীরে এই জায়গাটি ভক্তদের কাছে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ তীর্থস্থানে পরিণত হয়। এই মন্দিরের সবচেয়ে বিশেষ বৈশিষ্ট্য হলো হাজার হাজার ঘন্টা। পুরো মন্দির চত্বর জুড়েই ছোট বড় অসংখ্য ঘন্টা বাঁধা আছে, আর প্রতিটা ঘন্টা এক একটা মানুষের ইচ্ছা, প্রার্থনা আর বিশ্বাসের প্রতীক। মনে করা হয় এখানে মন থেকে কিছু চাইলে দেবী তা পূরণ করেন, আর যখন সেই ইচ্ছা পূরণ হয় তখন ভক্তরা এখানে এসে ঘন্টা বেঁধে দেন কৃতজ্ঞতা স্বরূপ। প্রকৃতির মাঝে অবস্থিত এই মন্দিরটি সত্যি একদম পারফেক্ট কম্বিনেশন অফ স্পিরিচুয়ালিটি অ্যান্ড নেচার বিউটি। এই সুন্দর অভিজ্ঞতা নিয়ে এবারও আমরা রওনা দিলাম আমাদের পরবর্তী গন্তব্যের দিকে, এই সুন্দর দিনটাকে আরো একটু স্পেশাল করে তোলার জন্য। আপাতত এখন আমরা যাচ্ছি একটি রেস্টুরেন্টের খোঁজে, কারণ বেলা গড়িয়ে গিয়েছে আর পেটে ছুঁচোগুলো ডন মারছে। সেই কখন সকালে আমরা খেয়েছিলাম পুরি সবজি, তারপরে একটা দানা পেটে পড়েনি। তো যাই হোক, অবশেষে এসে পৌঁছালাম সানসেট ভিউ রেস্টুরেন্টে। নামটা যেমন সুন্দর, জায়গাটাও ঠিক তেমনি অসাধারণ। এখানে এসে শুধু চোখে পড়ছে বিস্তীর্ণ পাহাড়, সবুজ ভ্যালি আর একদম খোলা আকাশ। এখন আমরা একটু জায়গায় দাঁড়িয়েছি, হোল্ড করেছি। এখন রানীক্ষেত থেকে কাঠগোদামের পথে যাচ্ছি, যদি এই এরিয়াটা রানীক্ষেতের মধ্যেই পড়ে। তো এখন আমরা আছি সানসেট ভিউ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। তো এখান থেকে আমরা সবাই লাঞ্চ করলাম। তো আমরা টোটাল বাচ্চা কাচ্চা নিয়ে 11 জন। তো 11 জনের লাঞ্চ করতে ওই 980 টাকা মতন পড়েছে, মানে খুব কমই হয়ে গেছে। মানে এতগুলো যে জায়গায় আমরা এই কদিন যে ভ্রমণ করছি, কতগুলো জায়গায় খাচ্ছি, সব থেকে কম বাজেটে এটাই হয়েছে। কিন্তু খাবার সত্যি বলতে খুব সুস্বাদু ছিল, আর একদম করে দিচ্ছে সঙ্গে সঙ্গে। এমনটা নয় যে বাসি মাল রেখে দিয়েছে বা সকালে করে রেখে দিয়েছে ঠান্ডা, এমনটা কিছুই নয়। মানে যখন অর্ডার করছি হয়তো কিছুক্ষণ বসতে হচ্ছে, ওই 1 ঘন্টা মতন বসে একটু ওয়েট করতে হচ্ছে। তো একদম গরম গরম খাবার, একদম ফ্রেশ টাটকা খাবার। আর আমরা তো যেহেতু জার্নি করছি বাচ্চা কাচ্চা নিয়ে, একদম সিম্পল খাবারই অর্ডার করছি। মানে ওই ডাল ভাত রুটি এরকম একটা সবজি ব্যাস, এই টাইপেরই, আর এর বেশি কিছু নয়। তাও ঘুরতে এলে একটু এই দিকটা একটু খরচাটা হয়েই যায়। তো বলতে গেলে এতগুলো যে হোটেলে আমরা খেয়েছি, সব থেকে কমে এটাতেই হয়েছে। এত দিনে যে ট্যুরগুলো করলাম। अभी कुछ दिनों में ये सब आने लग जाएंगे। ये एक कलर क्या है, लाल या गुलाबी? अलग अलग कलर के हैं। अच्छा, ये सब निकलने लगे। ये हाँ हाँ हाँ, ये बहुत बढ़िया। सब ऊपर नीचे सब हाँ लगे हाँ हैं। हाँ, ये खिले रहते तो और भी सुंदर लगता है चारों बहुत तरफ से। सुंदर आदमी जो है यहाँ से, बहुत सारे हीरोइन ने यहाँ पर गेट में। এই সুন্দর রেস্টুরেন্টের মালিকটিও সত্যি খুবই ভালো মানুষের ছিলেন। উনি নিজে থেকেই আমাদের সাথে কথা বলতে এলেন, আর খুব সুন্দরভাবে নিজের হাতে লাগানো গাছগুলিকে একটা একটা করে দেখাতে লাগলেন। এইটা হচ্ছে আখরোটের গাছ। এই দেখো, এই যে লম্বা লম্বা ফুল ঝুলছে, ওটাই কিন্তু আখরোট। মানে ফুল হয়েছে, এরপরে ফল হবে। আর এই হচ্ছে তার গাছ। আমি লাইফে ফার্স্ট টাইম দেখলাম এটা। এখানকার ওনার আমাদেরকে যেভাবে তার হাতে লাগানো গাছগুলির সাথে পরিচয় করাচ্ছিল, দেখে বোঝাই যাচ্ছিল যে এটি তার প্যাশন নয়, এটি তার ভালোবাসা। এই রেস্টুরেন্টটাকে শুধু ব্যবসা হিসেবে নয়, এটি তার একটি স্বপ্ন বা একটি ভালোবাসার জায়গাও বলতে পারো তোমরা। তো এই ছোট্ট ইন্টারেকশনটা আমাদের পুরো এক্সপিরিয়েন্সটাকে আরো স্পেশাল করে দিল। এরপরে আমরা আবারও রওনা দিলাম আমাদের পরবর্তী গন্তব্যের দিকে। যাওয়ার পথে মাঝে ভাওয়ালিতে আমরা একটু হোল্ড করেছিলাম, আর এখানে নেমে আমরা কুমায়ুন স্পেশাল বাল মিঠাই আর সিঙ্ঘড়িটাও কিনে নিলাম।
এটি এখানকার স্পেশাল মিষ্টি। তোমরা যদি কোনোদিন এই সাইডে এসে থাকো তো এই দুটো মিষ্টি অবশ্যই ট্রাই করো। তবে এই দোকানে আরো নানান ধরনের মিষ্টি ছিল, যেগুলি প্রত্যেকটি দাম এবং প্রাইসগুলি মেনশন করা ছিল। সবকটাই দেখতে কিন্তু অসাধারণ লাগছে। কিছু মিষ্টি সাথে নিয়ে আবারও আমরা রওনা দিলাম আমাদের আজকের পরবর্তী গন্তব্যের দিকে। আর এইভাবেই চারিপাশের দৃশ্য দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম আরো একটি অসাধারণ জায়গায়, যেটি নাম হচ্ছে ভীমতাল লেক। এই জায়গাটি আমরা আগের নৈনিতাল ট্রিপে মিস করে গিয়েছিলাম, তাই এবার আর মিস করতে চাই না। এটি আমাদের যাওয়ার পথেই পড়ে, তাই আমরা কিছুক্ষণের জন্য এখানে থামলাম, শুধু এই জায়গাটার সৌন্দর্যটাকে কাছ থেকে অনুভব করার জন্য। এবার এখানে একটি ইন্টারেস্টিং ফ্যাক্ট বলি। ওই যে দূরে দেখা যাচ্ছে লাল ছাদওয়ালা বাড়িটি, ওইখানে ঋত্বিক রোশন অভিনীত ওই মিল গিয়ার কিছু অংশ এখানে শুটিং হয়েছিল। ভীমতাল লেক আসলে নৈনিতাল অঞ্চলের সবচেয়ে বড় লেকগুলির মধ্যে একটি। এটি কুমায়ুন অঞ্চলে অবস্থিত আর চারিদিকে পাহাড়ে দিয়ে ঘেরা। এই লেকটি একেবারে পিকচার পারফেক্ট। এই লেকের মাঝখানে একটি ছোট্ট আইল্যান্ডও রয়েছে, যেটা পুরো জায়গাটাকে আরো বেশি আকর্ষণীয় করে তোলে। এখানকার জলটা এতটাই শান্ত আর পরিষ্কার, তার মধ্যে চারিপাশের পাহাড়ের প্রতিচ্ছবি, একদম মনোমুগ্ধকর দৃশ্য। এখানেও কিন্তু বোটিং হয়, তো তোমাদের হাতে যদি সময় থাকে এই লেকেও কিছুক্ষণ বোটিং করতে পারো। কিছুক্ষণ এখানে চুপচাপ বসে আমরা এই জায়গার সৌন্দর্যটাকে উপভোগ করলাম। মনে হচ্ছিল এই ট্রিপের শেষ মুহূর্তগুলোকে একটু বেশি করে মনে ধরে রাখি। কিছু সুন্দর ছবি, কিছু স্মৃতি আর অনেকগুলো অনুভূতি নিয়ে আবারও আমরা রওনা দিলাম, কারণ আমাদের হাতে যে আর খুব সময় কম। তো চলো, এবার সময় হয়ে গিয়েছে এই অসাধারণ উত্তরাখণ্ড যাত্রাকে বিদায় জানানোর। তো ফাইনালি অনেকটা পথ ট্রাভেল করে, মানে সেই কৌশানি, তারপরে রানীক্ষেত, তারপরে ভীমতাল হয়ে শেষমেশ আমরা এসে পৌঁছেছি কাঠগোদাম। এখন সব লাগেজ নিয়ে এখন বসে আছি কাঠগোদাম স্টেশনে। আমাদের ট্রেনটি প্ল্যাটফর্মে অলরেডি দিয়ে দিয়েছে, তবে এখন টাইম আছে, এখন বাজে 7:30 আর ট্রেনটি রয়েছে 8:35-এ। আমাদের ট্রেন হচ্ছে রানীক্ষেত এক্সপ্রেস 15014। তো এই ট্রেনে করেই আমরা দিল্লি যাব। তো এখন আমরা স্টেশনে সবাই বসে আছি লাগেজ নিয়ে। ট্রেন প্ল্যাটফর্মে অলরেডি দিয়ে দিয়েছে, এখনো ট্রেন ছাড়তে 1 ঘন্টার বেশি সময় বাকি। তবে এই পুরো জার্নিটা একটু হেক্টিক ছিল, কিন্তু খুব ভালো ঘুরেছি, খুব ভালো এনজয় করেছি আমরা সকলে মিলে। মেন জিনিসটা হলো কৌশানিতে গিয়ে আমরা যেটার জন্য গিয়েছিলাম, মানে হিমালয়ের পাহাড়ের ভিউটা পেয়েছি একদম সকালে উঠেই। তো সেইটা দেখে তো একদম আমাদের পুরো পয়সা ওয়াসুল যাকে বলে। তো এবার এখান থেকে আমরা যাব দিল্লি। এবার দিল্লিতে কালকের মানে 26 তারিখ, 26শে মার্চ আমরা পৌঁছাবো ভোরবেলা, একদম ভোর ওই 5টার সময়, 5:05-এ ট্রেনটা পৌঁছানোর কথা রয়েছে। ওখান থেকে আবার আমরা যাব আগ্রা। আগ্রার ট্রেনটি কিন্তু দিল্লি ক্যান্ট থেকে নয়, এই ট্রেনটি দিল্লি ক্যান্ট পর্যন্ত যাবে, মানে রানীক্ষেত এক্সপ্রেসটি। তারপরে দিল্লি ক্যান্ট থেকে আমাদেরকে যেতে হবে হজরত নিজামুদ্দিন, ওখান থেকে আগ্রা যাওয়ার ট্রেনটি রয়েছে। তো চলো আপাতত আজকের মতন এই ব্লগটি এখানেই শেষ করছি। নেক্সট ব্লগটি কিন্তু আগ্রার থাকছে। এই ব্লগটি কেমন লাগলো অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটি লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো। আগামী ব্লগ খুব তাড়াতাড়ি আসছে, ততদিন পর্যন্ত টেক কেয়ার।